রূপকথা গল্পের জগতে তোমাকে স্বাগত। আজ আমি যে ছোট গল্পটি পড়ব সেটি হলো শ্রী প্রফুল্ল রায়ের লেখা জন্মদাত্রী। আমার গল্প শুনতে যদি তোমার ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের গল্প পড়ি। জন্মদাত্রী। ধবধবে উর্দি পরা দারোয়ান গেট খুলে দিতেই লাল মারুতি ওমনিটা ভেতরে ঢুকে নুড়ির রাস্তার ওপর দিয়ে যে উঁচু পিলারওয়ালা বিশাল তেতলা বাড়িটার সামনে এসে দাঁড়ালো তার নাম মুখার্জি ভিলা। ওটার দিকে তাকানো মাত্র গথিত সাহিত্যের কথা মনে পড়ে যায়। ছড়ানো কম্পাউন্ডের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বাড়িটার সামনে, পেছনে এবং দুপাশে অনেকটা করে ফাঁকা জায়গা। সামনের দিকে চমৎকার ফুলের বাগান, নুড়ির রাস্তাটা তার মাঝখান দিয়ে চলে গেছে। পেছনে গ্যারাজ, সার্ভেন্ট কোয়ার্টার্স ইত্যাদি। দুপাশে লাইন দিয়ে রয়্যাল পাম, যেগুলোর মাথা উদ্ধত ভঙ্গিতে সোজা আকাশে গিয়ে ঠেকেছে। এই বনস্পতিগুলো মুখার্জি ভিলার অহংকার। 70-80 বছর আগে তৈরি এই বাড়িটাকে কলকাতার হেরিটেজ বিল্ডিংয়ের তালিকায় রাখা যেতে পারে। মারুতি ওমনিটা চালিয়ে এনেছিল রাহুল। দারুণ সুপুরুষ, 6 ফিটের মতো হাইট। তার লম্বাটে মুখ, চওড়া কপাল, ব্যাক ব্রাশ করা চুল, উজ্জ্বল চোখ, টকটকে রং, সব কিছুতে এমন এক রুচি আর আভিজাত্য রয়েছে যা মুহূর্তে তার বংশ পরিচয় জানিয়ে দেয়। খুব বনেদি, বিত্তমান পরিবারে সে জন্মেছে। চাবি দিয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ করে বাঁ পাশে তাকালো রাহুল। পারমিতা 2 হাত কোলের ওপর রেখে আড়ষ্টের মতো বসে আছে। আজ নভেম্বরের 2 তারিখ। কদিন আগে দুর্গাপুজো শেষ হয়েছে। শরৎকালের পর হেমন্তের শুরু থেকে কলকাতার তাপমাত্রা নামতে থাকে। এখন এই বিকেলবেলায় বাতাসে বেশ একটা ঠান্ডার আমেজ। তবু পারমিতার কপালে দানা দানা ঘাম জমেছে। পারমিতার মনোভাবটা বুঝতে পারছিল রাহুল। আজকেই প্রথম তার মা স্বর্ণলতা তাকে ডেকে পাঠিয়েছেন। নামটা যেমনই হোক, মায়ের স্বভাবে লতার মতো নমনীয়তা নেই। যা আছে তা হলো রূঢ় কাঠিন্য। কখনো কখনো সেটাকে নিষ্ঠুরতা মনে হতে পারে। স্বর্ণলতা সম্পর্কে আগেই পারমিতাকে সব জানিয়ে দিয়েছিল রাহুল। কোনো কিছুই গোপন করেনি। আসলে মানসিক দিক থেকে প্রস্তুতি নেওয়ার জন্য তাকে যথেষ্ট সময় দিয়েছে সে। কিন্তু ঘটনাখানেক আগে টালিগঞ্জে এই মারুতি ওমনিতে পারমিতা যখন উঠল, তখনও তার যে মনোবলটুকু ছিল মুখার্জি ভিলায় আসার সঙ্গে সঙ্গে তার সামান্যই অবশিষ্ট আছে। পারমিতার বয়স 30-এর কাছাকাছি, কিন্তু 24-25-এর বেশি দেখায় না। আশ্চর্য কোনো ম্যাজিকে বয়সটাকে সে যেন 4-5 বছর কমিয়ে রেখেছে। বরং একটু চাপা হলেও তার ডিম্বাকৃতি নিঠল মুখমণ্ডল, বড় বড় দীর্ঘ চোখ, নাক, চিবুক, গ্রীবা, সতেজ স্বাস্থ্যের লাবণ্য, সব মিলিয়ে অলৌকিক একটা ব্যাপার আছে। স্বর্ণলতা জাঁকজমক খুব পছন্দ করেন। তাই পারমিতাকে আজ তার একমাত্র দামি শাড়ি, একটা সবুজ কলাপাতা রঙের মাইসোর সিল্ক, যার আঁচল আর পাড়ে দারুণ সব নকশা, পরতে হয়েছে। বিউটি পার্লারে গিয়ে চুল বেঁধেছে। যে সামান্য কটা গয়না আছে তাও পরেছে। তাকে মায়া কাননের কোনো পরীর মতো মনে হচ্ছে। পারমিতার কাঁধটা আলতো করে ছুঁয়ে নিচু গলায় রাহুল বলল, বি স্টেডি। সে বুঝতে পারছিল তার নিজের গলাও কাঁপছে। হয়তো পারমিতার টেনশনটা তার মধ্যেও চারিয়ে গেছে। পারমিতা চুপ করে থাকে। রাহুল এবার গাড়ি থেকে নেমে ওধারের দরজা খুলে দিতে দিতে বলল, নামো। অনেকটা যন্ত্রচালিতের মতো নিঃশব্দে নেমে এলো পারমিতা। গাড়িটা যেখানে থেমেছে তার পাশ থেকে শ্বেত পাথরের চওড়া চওড়া সিঁড়ি।
রাহুলের পাশাপাশি সেগুলো পেরিয়ে উপরের চাতালে উঠে এলো সে। এখানে দুধারে মোটা মোটা থামের সারি, তার মাঝখান দিয়ে খানিকটা এগিয়ে কারুকাজ করা প্রকাণ্ড দরজা, যার মাথার দিকটা অর্ধ গোলাকার। দরজা খোলাই ছিল। ভেতরে পা দিতেই লাল কার্পেটে মোড়া সমস্ত হলঘর। 4-5 সেট সোফা, সেন্টার টেবিল, ছোট ছোট টিপয় নানা জায়গায় সাজানো হয়েছে। একধারে দারুণ একটা পিয়ানো চোখে পড়ে। সিলিং থেকে নেমে এসেছে ঝাড় লণ্ঠন। দেওয়ালে প্রচুর অয়েল পেন্টিং। আর কি কি আছে সেসব খুঁটিয়ে দেখার মতো মনের অবস্থা নয় পারমিতার। হলঘরের ভেতর দিয়ে সামনের প্যাসেজের দিকে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল সে। রাহুলও থেমে গিয়েছে। জিজ্ঞাসা করল, কি হলো? পারমিতা মুখ নামিয়ে বলল, আমি ফিরে যাব। তার মানে? আমার ভীষণ ভয় করছে। কিসের ভয়? তুমি কি কোনো অন্যায় করেছ? রাহুল বোঝাতে চেষ্টা করল। পারমিতা উত্তর দিল না। ভেতরে ভেতরে মায়ের ব্যাপারে উৎকণ্ঠা ছিলই রাহুলের, কিন্তু সেটা প্রকাশ করলে পারমিতা আরও ঘাবড়ে যাবে। তাই আগাগোড়া নিজেকে স্বাভাবিক রাখতেই চেষ্টা করছে। সে বলল, কোনো চিন্তা নেই, আমরা যা ঠিক করেছি সেটাই হবে। পারমিতার একটা হাত ধরে সামনের দিকে এগিয়ে দিয়ে বলল, চলো। হলঘরের ডান পাশে একটা প্যাসেজ, সেটা দিয়ে খানিকটা গেলে দোতলার ওঠার জন্য পেতলের পাত বসানো কাঠের ঘোরানো সিঁড়ি। সেখানে একটি মাঝবয়সী কাজের লোককে দেখা গেল। রাহুল জিজ্ঞাসা করল, মা কোথায় অতুলদা? অতুল নামের লোকটা দ্রুত একবার পারমিতাকে দেখে নিয়ে বলল, দোতলার হলঘরে আপনাদের জন্য বসে আছেন, বড় সাহেবও আছেন। রাহুল যে পারমিতাকে নিয়ে আসবে খুব সম্ভব সেটা জানে। হয়তো স্বর্ণলতা বলে থাকবেন, কিংবা অন্য কোনোভাবে শুনেছেন। বড় সাহেব অর্থাৎ তার বাবা জ্যোতির্ভূষণও অপেক্ষা করছেন জেনে ভীষণ অবাক হলো রাহুল। সাংসারিক কোনো ব্যাপারেই থাকেন না তিনি। পড়াশোনা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা, ইতিহাস এবং পুরাতত্ত্ব বিষয়ে গবেষণা, এছাড়া অন্য কোনো বিষয়ে বিশেষ আগ্রহ নেই তার। ঐতিহাসিক হিসেবে জ্যোতির্ভূষণের খ্যাতি আন্তর্জাতিক। শুধু এই দেশেরই না, ইউরোপ, আমেরিকার নামকরা পাবলিশাররা তার অনেক বই প্রকাশ করেছে। নানা কনফারেন্স, বিদেশের ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে পড়ানো ইত্যাদি কারণে প্রায়ই লন্ডন, সিডনি, টরন্টোতে ছুটতে হয় তাকে। রাহুলরা 3 ভাই বোন, সে সবার ছোট। দিদিদের বিয়ে হয়ে গেছে। ছেলেমেয়েরা কে কি পড়বে, মেয়েদের কোথায় বিয়ে হবে, এসব ব্যাপারে স্বর্ণলতার মতামতই শেষ কথা। রাহুলের ধারণা, জ্যোতির্ভূষণ যে আজ দোতলায় বসে আছেন সেটা মা চেয়েছেন বলেই। হয়তো পারমিতা সম্পর্কে তিনি একা কোনো সিদ্ধান্ত নিতে চান না। ওপরেও হুবহু একতলার মতোই একটা হলঘর, তেমনি কয়েক সেট সোফা, ঝাড়বাতি, অয়েল পেন্টিং। বাড়তির মধ্যে রয়েছে টিভি, ভিসিআর, গোটাচারেক নানা রঙের টেলিফোন, অজস্র কিউরিও আর পেতলের অসংখ্য টবে বিচিত্র চেহারার সব অর্কিড। হলঘরটার 3 দিকে 4-5টা বেডরুম। নিচের তলার মতোই ডান দিকে প্যাসেজ, অর্থাৎ তেতলায় ওঠার সিঁড়িটা ওখানে। রাহুলের সঙ্গে দোতলায় আসতেই পারমিতার চোখে পড়ল হলঘরের ঠিক মাঝখানে ঝাড়বাতির তলায় 2টো আলাদা সোফায় বসে আছেন স্বর্ণলতা আর জ্যোতির্ভূষণ। তাদের কথা এতবার রাহুলের মুখে সে শুনেছে যে দেখা মাত্রই চিনতে পারল। স্বর্ণলতার বয়স 55-56। চুলের অনেকটাই সাদা হয়ে এসেছে। ত্বকের চিকন মসৃণতাও তেমন নেই, তবু সৌন্দর্যের যে রশ্মিগুলো এখনো থেকে গেছে চোখ ঝলসে দেওয়ার পক্ষে তা যথেষ্ট। তার সাজসজ্জায় রয়েছে নিখুঁত বনেদিয়ানার ছাপ।
ঘি রঙের যে মূল্যবান সিল্কের শাড়িটি তিনি পরেছেন তার পাড়ে নানা রঙের সুতোর কারুকাজ, আংটি, নাকছাবি, ব্রেসলেট এবং সরু হারের পেন্ডেন্ট, সব কিছুতেই হিরে বসানো। খুব সম্ভব বিউটি পার্লার থেকে তিনিও চুল বেঁধে এসেছেন। সৌন্দর্য আর আভিজাত্যের সঙ্গে তার পা থেকে মাথা পর্যন্ত এমন এক অটুট গাম্ভীর্য রয়েছে যাকে দাম্ভিকতা মনে হতে পারে। রাহুলের সঙ্গে জ্যোতির্ভূষণের চেহারার দারুণ মিল। ওরা যে বাবা এবং ছেলে বলে দিতে হয় না। 30-32 বছর পর চুল পাকলে, শরীরে বেশি করে মেদ জমলে, ত্বকের উজ্জ্বলতা নষ্ট হলে রাহুল তার বাবার মতোই হয়ে যাবে। জ্যোতির্ভূষণের পরনে ঘরোয়া পোশাক, ধপধপে পাজামা আর পাঞ্জাবি। এই বয়সেও তার চুল বেশ ঘন, চোখে পুরু ফ্রেমের বাইফোকাল চশমা। হঠাৎ দেখলে তাকে রাশভারী মনে হবে, তবে খুঁটিয়ে লক্ষ্য করলে বোঝা যায় মানুষটা চুপচাপ, অন্যমনস্ক ধরনের। পারমিতাকে নিয়ে স্বর্ণলতাদের সামনে চলে এলো রাহুল। মা আর বাবার সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়ে বলল, এই হচ্ছে পারমিতা। পলকহীন তাকিয়েছিলেন স্বর্ণলতা। পারমিতাকে বললেন, বসো। পারমিতা নেহাতি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এমন বিশাল বাড়িতে স্বর্ণলতাদের মতো এত আভিজাত মানুষদের কাছাকাছি আসার সুযোগ আগে তার কখনো হয়নি। অদ্ভুত এক কাঁপুনি বুকের ভেতর থেকে স্রোতের মতো শরীরের নিচের দিকে নেমে যাচ্ছিল যেন, আর দাঁড়িয়ে থাকতে পারছিল না সে। স্বর্ণলতা বলা মাত্র একটা সোফায় নিজের শরীরের ভার কোনো রকমে ছেড়ে দিল। স্বর্ণলতা বললেন, সোনু তোমার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে, অথচ তোমাকে আগে কখনো দেখিনি, তাই আজ ডেকে পাঠিয়েছি। আমার কিছু প্রশ্ন আছে, আশা করি সঠিক উত্তর পাব। রাহুলের ডাকনাম যে সোনু, পারমিতা তা জানে। মুখ নামিয়ে আস্তে মাথা নাড়ল সে, অর্থাৎ সব প্রশ্নেরই উত্তর দেবে। আগে থেকে বোধহয় বলা ছিল। একটা বেয়ারা নিচু গ্লাস টপ ট্রলির ওপর নানা আকারের প্লেটে খাবার বোঝাই করে নিয়ে এলো। এসব ছাড়াও রয়েছে জলের গ্লাস, ভাঁজ করা কয়েকটা ন্যাপকিন, কাঁটা চামচ এবং ফাঁকা কিছু প্লেট। মস্ত আয়তক্ষেত্রের মতো সেন্টার টেবিলটায় সেগুলো দ্রুত সাজিয়ে দিয়ে ফাঁকা ট্রলিটা ঠেলতে ঠেলতে ডান দিকের প্যাসেজে সে অদৃশ্য হলো। পারমিতা বেশ কয়েকবার রাহুলের সঙ্গে নাম করা এয়ার কন্ডিশন হোটেলে খেতে গেছে, কিন্তু এত সুন্দর কারুকার্যময় ক্রকারি আগে আর দেখেনি। সুখাদ্যেরও ছড়াছড়ি, দামি চকলেট কেক, তালশাঁস সন্দেশ, সিঙ্গাড়া, সরভাজা, ক্ষীরের পান্তুয়া, চিকেন কাটলেট, নানা ধরনের বিস্কুট, কাজু বাদাম ইত্যাদি। পারমিতা শুনেছে বনিদি বাড়িতে আতিথেয়তায় কোনো রকম ত্রুটি হয় না। এখানে এসে নিজের চোখেও তাই দেখতে পেল। স্বর্ণলতা একটা ন্যাপকিনের ভাঁজ খুলে তার উপর প্লেট রেখে বিভিন্ন পাত্র থেকে কাটলেট, সন্দেশ, কাজু বাদাম তুলে নিয়ে পারমিতার হাতে সেটা দিতে দিতে বললেন, খাও, আর যা যা ইচ্ছে হয় নিজে নিয়ে নিও। জ্যোতিভূষণ এবং রাহুলও খাবার তুলে নিয়েছিল। পারমিতাকে দেবার পর স্বর্ণলতাও নিলেন। বললেন, খেতে খেতে কথা বলা যাক। অত্যন্ত আড়ষ্ট ভঙ্গিতে কাটলেটের একটা টুকরো কেটে মুখে দিয়ে অপেক্ষা করতে লাগলো পারমিতা। স্বর্ণলতা এবার বললেন, সোনু তোমার সম্বন্ধে আমাকে কিছু জানিয়েছে, তবু তোমার মুখ থেকে শুনতে চায়। শুনেছি তুমি একটা চাকরি করো। মেয়েদের চাকরি করাটা এই বাড়ির মানুষদের চোখে কতটা অন্যায় পারমিতা জানে না। আবছা গলায় বলল, হ্যাঁ, চাকরি না নিয়ে আমার উপায় ছিল না, তাই। স্বর্ণলতা কিছু একটা আন্দাজ করে বললেন, না না, চাকরি করাটা অপরাধ এ আমি বলছি না, শুধু জানতে চাইলাম। জ্যোতির্ভূষণ এই প্রথম মুখ খুললেন।
সবারই স্বাবলম্বী হওয়া উচিত। ইউরোপ আমেরিকায় সব মেয়েই কিছু না কিছু করে। অনেকে বড় বড় ইন্ডাস্ট্রি, বিরাট বিরাট বিজনেস অর্গানাইজেশন চালায়। ব্যাংক, স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পর্যন্ত কোথায় নেই মেয়েরা। আসার কথা, আমাদের দেশেও কাজ সম্পর্কে মেয়েদের এই অ্যাওয়ারনেসটা বেড়েছে। এটা ভালো লক্ষণ। স্বামীর কথায় স্বর্ণলতা খুব একটা কান দিলেন বলে মনে হলো না। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় কাজ করো? পারমিতা বুঝতে পারছিল বিরুদ্ধ পক্ষের ঝানু লড়াইয়েরা যেভাবে উল্টোপাল্টা জেরা করে নির্দিষ্ট একটা লক্ষ্যে পৌঁছাতে চায়, স্বর্ণলতার উদ্দেশ্যও যেন তাই। সতর্ক ভঙ্গিতে সে উত্তর দিল, গোল্ডেন শাকল ট্রাভেল এজেন্সিতে। বড় কোম্পানি? না, মাঝারি ধরনের। এমপ্লয়ি কতজন? সব মিলিয়ে 22। তোমাকে কি করতে হয়? আমি কম্পিউটার সেকশনের চার্জে আছি। সেই সঙ্গে ক্লায়েন্টদের এয়ার আর রেলের টিকিটের ব্যবস্থা করতে হয়। স্বর্ণলতা জিজ্ঞাসা করলেন, কম্পিউটারের কোর্স কোথায় করেছিলে? একটা বিখ্যাত ইনস্টিটিউটের নাম করে পারমিতা বলল, ওরাই কোর্স কমপ্লিট করার পর এই কাজটা পাইয়ে দিয়েছে। সে জানে এইসব কথাবার্তা নিতান্তই অপ্রয়োজনীয়। আসল লক্ষ্যে ঘা মারার আগে স্বর্ণলতা প্রস্তুতি সেরে নিচ্ছেন। পারমিতার খেতে ইচ্ছা করছিল না। ধীরে ধীরে হাতের প্লেটটা সেন্টার টেবিলে নামিয়ে রাখল সে। স্বর্ণলতা বললেন, এ কি, তুমি তো কিছুই খেলে না? আজ দুপুরে খেতে খেতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই। কথাগুলো মিথ্যে করেই বলল পারমিতা। আজ এ বাড়িতে আসবে বলে ক্যাজুয়াল লিভ নিয়েছিল। অন্য দিনের মতো 12:30টায় খেয়ে সে গিয়েছিল বালিগঞ্জের এক বিউটি পার্লারে। সেখানে প্রচণ্ড ভিড় ছিল। চুল বাঁধিয়ে বাড়ি ফিরতে 3টে বেজে যায়। তার কিছুক্ষণ পরেই মারুতি অমনি নিয়ে চলে গিয়েছিল রাহুল। কোনো রকমে শাড়ি পাল্টে তার সঙ্গে সে বেরিয়ে পড়ে। 12:30টার পর 1 কাপ চাও জোটেনি। স্বাভাবিকভাবেই খিদে পাওয়ারই কথা, কিন্তু উত্তেজনা, ভয়, মানসিক চাপ সব মিলিয়ে খিদের অনুভূতিটাই নষ্ট হয়ে গেছে। স্বর্ণলতা জোর বা অনুরোধ কোনোটাই করলেন না। নিঃশব্দে নিজের খাবার শেষ করে 4টে কাপে টিপট আর মিল্কপট থেকে লিকার এবং দুধ ঢেলে পারমিতাকে জিজ্ঞাসা করলেন, চা নিশ্চয়ই খাবে? গরম চা হয়তো স্নায়ুগুলোকে খানিকটা স্বাভাবিক করে তুলতে পারে। পারমিতা মাথা হেলিয়ে দেয়, খাবে। স্বর্ণলতা বললেন, তোমার চায়ে কটা সুগার কিউব দেব? পারমিতা বলল, 2টো। রাহুল আর পারমিতার কাপে 2টো করে, তার এবং জ্যোতির্ভূষণের কাপে 1টা করে সুগার কিউব দিয়ে চা তৈরি করে ফেললেন স্বর্ণলতা। রাহুলদের খাবার খাওয়া হয়ে গিয়েছে। সবাই চায়ের কাপ তুলে নিল। স্বর্ণলতা বললেন, শুনেছি তোমার মা বাবা ভাই বোন কেউ নেই? পারমিতা বলল, না। অন্য আত্মীয় স্বজন? 2 কাকা আর 1 মামা আছেন। কাকারা দুজনেই দিল্লিতে, মামা আছেন জব্বলপুরে। ওদের সঙ্গে যোগাযোগ নেই বললেই হয়। 2-3 বছর পর কলকাতায় এলে দেখা করে যান। স্বর্ণলতা সামনের দিকে ঝুঁকে এবার জিজ্ঞাসা করলেন, তোমাদের বাড়িতে তুমি কি একলাই থাকো? পারমিতা বুঝতে পারছিল স্বর্ণলতা তাকে অত্যন্ত সুকৌশলে অতল খাদের দিকে টেনে নিয়ে চলেছেন। নিচু গলায় বলল, আমার এক দূর সম্পর্কের বিধবা পিসিমাও আমার সঙ্গে থাকেন। স্বর্ণলতা স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন। এবার প্রশ্ন করলেন, আর তোমার মেয়ে? এই প্রশ্নটা যে অনিবার্যভাবেই এসে পড়বে সেটা জানত পারমিতা। তার হৃৎপিণ্ডের উত্থান পতন কিছুক্ষণের জন্য থমকে গেল যেন। মুখ নামিয়ে ঝাপসা গলায় বলল, আমার কাছেই থাকে। আমি যতক্ষণ বাইরে থাকি পিসিমা দেখাশোনা করেন। জ্যোতির্ভূষণ হঠাৎ উঠে দাঁড়ালেন। স্বর্ণলতার ভ্রু সামান্য কুঁচকে গেল। বললেন,
কি হলো, উঠলে যে? জ্যোতির্ভূষণ বললেন, আমার একটা জরুরি কাজ আছে, এক্ষুনি বেরোতে হবে। জ্যোতির্ভূষণকে আটকানো গেল না। তুমি যা ঠিক করবে তাই হবে, বলতে বলতে ডান দিকের একটা বেডরুমে চলে গেলেন। চকিতের জন্য পারমিতার মনে হলো এরপর যে অস্বস্তিকর প্রসঙ্গটা উঠতে চলেছে জ্যোতির্ভূষণ সেটা শুনতে চান না। স্বর্ণলতা একটু বিরক্ত হলেন। কোনো মানে হয়? প্রবলেম এলেই অ্যাভয়েড করাটা ভদ্রলোকের চিরকালের স্বভাব। বলে আবার পারমিতার দিকে তাকালেন। তোমার মেয়ের বয়স কত? 5। স্কুলে দিয়েছ? হ্যাঁ, বাড়ির কাছে একটা প্রিপারেটরি স্কুলে পড়ছে, মর্নিং ক্লাস। পিসিমাই ওকে দিয়ে আসেন, নিয়েও আসেন। খানিকটা সময় নৈশব্দের মধ্যে কেটে যায়। তারপর স্বর্ণলতা বলেন, এবার সবচেয়ে অপ্রিয় কথাটা বলতে হবে। পারমিতা কিছু বলল না। বদ্ধভূমিতে চরম মুহূর্তের জন্য যেন অপেক্ষা করতে লাগলো। স্বর্ণলতা বললেন, তোমার আগের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে কতদিন আগে? গলা শুকিয়ে গিয়েছিল পারমিতার। বলল 3 বছর। কারণটা কি ছিল? পারমিতা জানালো, তার প্রথম পক্ষের স্বামী মনতোষ, অত্যন্ত নিষ্ঠুর, দুশ্চরিত্র এবং মদ্যপ। তার সঙ্গে মানিয়ে চলার অনেক চেষ্টা করেছে সে, কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি। আত্মরক্ষার জন্য বিবাহ বিচ্ছেদের মামলা করা ছাড়া উপায় ছিল না। স্বর্ণলতা বললেন, তোমার মেয়েকে যে নিজের কাস্টাডিতে রেখেছ তাতে তোমার এক্স হাজব্যান্ড আপত্তি করেনি? পারমিতা বলল, করেছিল, কিন্তু আমি নিজের রাইট ছাড়িনি। ওর কাছে থাকলে মেয়েটা মানুষ হতো না। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে কোর্টে অ্যাপিল করেছিলাম। জজ ওকে আমার হাতে তুলে দেন। স্বর্ণলতা এবার জিজ্ঞাসা করলেন, তোমার যে পিসিমার কথা বললে তিনি কি তোমার ডিপেন্ডেন্ট? মানে তুমি আশ্রয় না দিলে তার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই? আছে, পিসির এক দেওরের ছেলে কানপুরে থাকে। সে অনেকবার ওকে নিয়ে যেতে চেয়েছে, আমি নিজের স্বার্থে ধরে রেখেছি। তোমার পিসিমার সম্পর্কে তার দেওরের ছেলে কি এখনো ইন্টারেস্টেড? নিশ্চয়ই, গত মাসেও চিঠি লিখেছিল। স্বর্ণলতা কিছুটা আরাম বোধ করলেন যেন। বললেন, ওদিক থেকে তাহলে সমস্যা থাকছে না। তোমার মেয়ের সম্বন্ধে কোনো ডিসিশন নিয়েছ? পারমিতা চুপ করে প্রশ্নটা বোঝার চেষ্টা করে। স্বর্ণলতা ফির বললেন, আমি বলতে চাইছি, সোনুর সঙ্গে তোমার বিয়েটা যদি হয়ই, যদিও এই জাতীয় বিয়ে আমাদের পছন্দ নয়, তোমার মেয়ের কি হবে? সে কোথায় থাকবে? পারমিতা এতটাই চমকে উঠল যে তার গলা থেকে দুর্বোধ্য গোঙানির মতো একটা আওয়াজ বেরিয়ে এলো। স্বর্ণলতা থামেননি। আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছেন, 2 মেয়ের শ্বশুরবাড়ির লোকজনেরা আছেন। এই বিয়েটা তাদের কাছে বাঞ্ছনীয় নয়। তবু সোনুর জেদে আমরা রাজি হয়েছি। মেয়ের ব্যবস্থা করে তোমাকে এ বাড়িতে আসতে হবে। পারমিতা বিহলের মতো তাকিয়ে আছে। এক সময় রুদ্ধস্বরে জিজ্ঞাসা করে, কি ব্যবস্থা করব? সেটা তোমাকেই ভাবতে হবে। তবে একটা পরামর্শ দিতে পারি, সেটা করা যায় কিনা চিন্তা করে দেখতে পারো। বলুন। তোমার আগের স্বামী কোথায় থাকে? ব্যাঙ্গালোরে। মেয়েকে তার কাছে পাঠিয়ে দিতে পারো। অবসন্ন গলায় পারমিতা বলল, তা কি করে সম্ভব? স্বর্ণলতার চোখে মুখে কঠোরতা ফুটে বেরোয়। বললেন, অসম্ভব কেন? পারমিতা বোঝাতে চেষ্টা করে, রীতিমতো যুদ্ধ করে কোর্ট থেকে সন্তানের অধিকার সে আদায় করে নিয়েছে। এখন যেচে তাকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়াটা শুধু অসম্মানজনকই নয়, সাংঘাতিক পরাজয়ও। কিন্তু তার চেয়েও বড় কারণ, মনতোষ ফের বিয়ে করেছে। তার নতুন সংসারে মেয়েটা কতটা যত্ন, সমাদর আর স্নেহ পাবে সে সম্পর্কে পারমিতার যথেষ্ট সংশয় রয়েছে। স্বর্ণলতাকে এবার রোবটের মতো দেখায়। ভাবলেশহীন মুখে তিনি বললেন, আমার যা বলার বলেছি, এখন তুমি ঠিক করবে।
সেটা তোমাকেই ঠিক করতে হবে। রাহুল তার প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন মাকে খুব ভয় পায় এবং তার সামনে কুঁকড়ে থাকে। এতক্ষণে সে মুখ খুলল, ঢোক গিলে বলল, মা, তুমি বাচ্চাটার কথা সিম্প্যাথেটিক্যালি। হাত তুলে তাকে থামিয়ে দিয়ে স্বর্ণলতা বললেন, তোমরা যথেষ্টই অ্যাডাল্ট, ইচ্ছা করলে আমাদের অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে পারো। তেমন কিছু করলে এই বাড়ির সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। বলতে বলতে তিনি উঠে পড়লেন, অর্থাৎ এ নিয়ে আর কোনো আলোচনাই করবেন না। আচ্ছন্নের মতো পারমিতাও উঠে দাঁড়ালো। কিছুক্ষণ পর রাহুলের পাশে বসে টালিগঞ্জের দিকে যেতে যেতে দুর্মনস্কের মতো জানলার বাইরে তাকিয়েছিল পারমিতা। কলকাতা মেট্রোপলিসে সন্ধে নেমে গিয়েছিল। কর্পোরেশনের আলো এবং বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির নিয়ন সাইন এর মধ্যেই জ্বলে উঠেছে। অজস্র আলো, গাড়ির স্রোত, মানুষের ভিড়, দুধারের উঁচু উঁচু সব বাড়ি এবং অন্যান্য দৃশ্যবলী কিছুই যেন দেখতে পাচ্ছিল না পারমিতা। চোখের সামনে থেকে সব দ্রুত বিলীন হয়ে যাচ্ছিল। তার মধ্যেই দুরন্ত এক উজান টানে সে কয়েক বছর পেছনে ফিরে যেতে থাকে। তার বাবা বনবিহারী দত্ত ছিলেন একটা বড় মার্চেন্ট ফার্মের বড়বাবু। আইএ পাশ করে ক্লার্ক হয়ে ঢুকেছিলেন। প্রমোশন পেতে পেতে শেষ পর্যন্ত রিটায়ারমেন্টের কিছু আগে একটা সেকশনের ইনচার্জ হতে পেরেছিলেন। খুব একটা উচ্চাশা তার ছিল না। চাকরিতে আরও উঁচুতে যে উঠতে পারেননি সেজন্য আক্ষেপও না। মাঝারি মাপের আশা আকাঙ্ক্ষা নিয়ে গতানুগতিক দিন কাটিয়ে গেছেন। অত্যন্ত শান্ত, নির্বোধ, ভদ্র মানুষ। মাও বাবার মতোই সাদাসিধে, সরল। সংসারের ঘোর প্যাঁচ বিশেষ বুঝতেন না। এদের মেয়ে পারমিতার কিন্তু কিছু উচ্চাকাঙ্ক্ষা ছিল। ম্যাড়মেড়ে জীবনযাপনের কথা সে ভাবতে পারত না। তবে যা সে চায় সেটা না পেলে ছিনিয়ে নিতে হবে এমন তীব্র আগ্রাসী ব্যাপারও তার মধ্যে ছিল না। যা ছিল তা হলো কোমল, রঙিন, গোপন একটি স্বপ্ন। ভালো বিয়ে হবে, স্বামী হবে সুদর্শন, শিক্ষিত, প্রচুর অর্থ থাকবে তাদের, হাতের সামনে সাজানো থাকবে আরামের অজস্র উপকরণ। কখনো কখনো অলৌকিকভাবে ইচ্ছাপূরণ ঘটে যায়। পারমিতার জীবনেও তাই হয়েছিল। ইংরেজিতে মোটামুটি একটা অনার্স পেয়ে বিএ পাশ করার 3 মাসের মধ্যে মনতোষের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল তার। এর ভেতর প্রেম টেমের কোনো ব্যাপার নেই। তার মায়ের এক মাসতুতো বোন সম্পর্কে মাসি এই সম্বন্ধটা এনেছিলেন। মনতোষরা একটি সুন্দরী মেয়ে খুঁজছে, তাদের দাবি দাওয়া কিছু নেই। খবরটা পেয়েই মাকে জানিয়ে দিয়েছিলেন তিনি। স্বাস্থ্যবান, MBA স্বামী, মাল্টিন্যাশনাল কোম্পানিতে তার এক্সিকিউটিভ পোস্ট, বিরাট স্যালারি, কেয়াতলায় 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 24 ঘন্টার জন্য কোম্পানির গাড়ি, প্রতি বছর হিল্লি দিল্লি ঘুরে বেড়ানোর জন্য অঢেল ট্রাভেল অ্যালায়েন্স, অর্থাৎ পারমিতার স্বপ্নের মাপে মাপে সমস্ত কিছু মিলে গিয়েছিল। 2 বছর ঘোরের মধ্যে কেটে যায়। বিবাহিত জীবনের শুরু থেকেই পারমিতা জেনে গেছে মনতোষ ড্রিঙ্ক করে। প্রথম প্রথম পারমিতার মানিয়ে নিতে অসুবিধা হতো। মনতোষ বুঝিয়েছে বিশাল কোম্পানির এক্সিকিউটিভ পোস্টে কাজ করতে হলে পার্টিতে যেতে হয়, পার্টিতে গেলে ড্রিঙ্ক করতে হয়। ক্রমশ এটা মেনে নিয়েছিল সে। এর মধ্যে তাদের একটি মেয়েও হয়ে গেছে, রুনি। কিন্তু একদিন জানা গেল নারী ঘটিত নানা স্ক্যান্ডেলও রয়েছে মনতোষের। এই নিয়ে রোজ খিটিমিটি ঝগড়াঝাটি। মাঝরাতে আকণ্ঠ হুইস্কি খেয়ে এসে সারা তল্লাট মাথায় জুড়ে চিৎকার জুড়ে দিত সে। সারাক্ষণ অপমান আর লাঞ্ছনা। প্রতি মুহূর্তে মনতোষ বুঝিয়ে দিত দয়া করে একজন কেরানির মেয়েকে বিয়ে করেছে। পারমিতাকে মুখ বুজে সব সয়ে যেতে হবে। অশান্তি শেষ পর্যন্ত এমন একটা জায়গায় পৌঁছল যে একসঙ্গে থাকা আর সম্ভব হলো না। বিবাহ বিচ্ছেদের মামলা এনে তারা আলাদা হয়ে গেল। মেয়েকে নিয়ে প্রচণ্ড টানাহেঁচড়া হয়েছে।
পারমিতা তার সত্য ছাড়েনি। আলাদা হওয়ার পর রুনিকে নিয়ে টালিগঞ্জে মা বাবার কাছে চলে এসেছিল সে। বনবিহারী ততদিনে রিটায়ার্ড করেছেন। প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাজুইটির যে টাকাটা পেয়েছিল, ব্যাংকের ফিক্সড ডিপোজিট করে মাসে মাসে ইন্টারেস্ট তুলতেন। তাতে ওদের স্বামী স্ত্রীর মোটামুটি চলে যাচ্ছিল। কিন্তু পারমিতারা চলে আসায় বাড়তি চাপ পড়ল। পারমিতা ইচ্ছে করলে মনতোষের কাছ থেকে তার মেয়ের ভরণ পোষণের টাকা আদায় করে নিতে পারত, কিন্তু যার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে তার টাকা হাত পেতে নিতে ঘৃণাবোধ করত সে। তার আত্মসম্মান বোধ ছিল প্রচণ্ড। শুধু সেটা ধরে বসে থাকলে তো বাঁচা যায় না। পারমিতার চোখে পড়ছিল সংসার চালাতে বনবিহারী নাস্তানুবোধ হয়ে যাচ্ছেন। সারা জীবন পরিশ্রম করেছেন, রিটায়ারমেন্টের পর কোথায় নিরুদ্বেগ শান্তিতে বাকি দিনগুলো কাটিয়ে দেবেন তা নয়, ফের একটা পার্ট টাইম কাজ জোগাড় করে নিতে হয়েছিল তাকে। বাবার দিকে তাকিয়ে ভীষণ কষ্ট হতো পারমিতার। সে বুঝতে পারছিল এভাবে চলতে পারে না। বনবিহারী অনন্তকাল থাকবেন না। তার মৃত্যুর পর তাদের কি হবে? ভবিষ্যতের কথা ভেবে নিজের পায়ে দাঁড়ানো উচিত। বছর ধরেই কম্পিউটারে ট্রেনিং নেওয়া লোকজনের চাহিদা বেড়ে গেছে। তাদের কাছে চাকরি বাকরির সুযোগ প্রচুর। একটা নামকরা ট্রেনিং সেন্টারে 10 মাসের কোর্স কমপ্লিট করার পর ওরাই পারমিতাকে গোল্ডেন শাকল ট্রাভেল এজেন্সিতে চাকরিটা পাইয়ে দেয়। মানসিক চাপ, দুশ্চিন্তা ক্রমশ কাটতে থাকে তার। বছরখানেকের ভেতর পারমিতার জীবনটাকে যখন ফের গুছিয়ে নিতে শুরু করেছে, সেই সময় 1 মাস আগে পরে আচমকা মা আর বাবার মৃত্যু হলো। পারমিতার সামনে চারিদিকে একেবারে অন্ধকার হয়ে যায়। বাড়িতে সে এবং রুনি ছাড়া আর কেউ নেই। ওইটুকু বাচ্চা মেয়েকে একা ফেলে কি করেই বা অফিস যায়? মেয়ের দেখাশোনা করতে হলে চাকরি ছাড়তে হয়, আর চাকরি ছাড়লে খাবে কি? পারমিতার যখন এই রকম দিশেহারা অবস্থা, সেই সময় সমস্যাটা সামলে নেওয়া গেল। দূর সম্পর্কের বিধবা পিসি রাজলক্ষ্মীকে পেয়ে যায় সে। 60-এর কাছাকাছি বয়স, নিঃসন্তান, স্বাস্থ্য ভালো এবং পিছুটান বলতে কিছু নেই। তাছাড়া মানুষটি অত্যন্ত স্নেহপ্রবণ। সংসারের সব দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন। বাড়ির ব্যাপারে পুরোপুরি নিশ্চিন্ত হয়ে গেল পারমিতা। স্বপ্নভঙ্গ আগেই হয়ে গিয়েছিল। ব্যক্তিগত সুখ বা স্বাদ কিছুই আর অবশিষ্ট ছিল না। পারমিতার জীবনের একমাত্র লক্ষ্য হলো রুনিকে বড় করে তোলা। রাজলক্ষ্মী যতদিন থাকবেন তার দুর্ভাবনা নেই, কিন্তু কোনোদিন যদি তিনি চলে যেতে চান বা মারা যান, মানুষের মতিগতি বা আয়ুর কথা তো কিছু বলা যায় না। ভাবনাটাকে অবশ্য বিশেষ আমল দেয়নি সে। আগে ভাগে মস্তিষ্ককে ভারাক্রান্ত করে তোলার মানে হয় না। রাজলক্ষ্মী আসার পর মসৃণভাবে দিন কাটতে থাকে। দুশ্চিন্তা হয়তো নেই, তবে সবকিছুই গতানুগতিক, একঘেয়ে। সকালে উঠে বাজারে যাওয়া, তারপর মেয়েকে পড়িয়ে চা খেতে খেতে 8:30 বেজে যাওয়া, 9:30 ভেতর স্নান সেরে ভাত খেয়ে চ্যাটার্ড বাসে অফিসে যাওয়া, সন্ধেবেলায় বাড়ি ফিরে কিছুক্ষণ বিশ্রাম, তারপর মেয়েকে এবেলাও কিছুক্ষণ পড়িয়ে ঘণ্টাখানেক টিভি দেখে রাত্রের খাওয়া চুকিয়ে 10টা নাগাদ শুয়ে পড়া। এই তার দৈনন্দিন রুটিন। কোনো রকম উত্থান পতন নেই। একটা দিন আরেকটা দিনের যেন জেরক্স কপি। জীবন যখন ধীর চালে সরল রেখায় এগিয়ে চলেছে, সেই সময় হঠাৎ একটা বাঁকের মুখে এসে পড়ল পারমিতা। একদিন দুপুরে রাহুল গোল্ডেন শাকল ট্রাভেল এজেন্সিতে এলো। সে একটা বিশাল ইঞ্জিনিয়ারিং ফার্মে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অফিসার। গোল্ডেন শাকল ট্রাভেল এজেন্সি ওদের যাবতীয় ট্রেন আর প্লেনের টিকিটের ব্যবস্থা করে দেয়। রাহুলের জরুরি কাজে বম্বে যাওয়ার কথা, প্লেনের টিকিটও কাটা হয়ে গিয়েছিল, কিন্তু কি একটা গোলযোগের জন্য রাহুলকে ট্রাভেল এজেন্সিতে আসতে হয়েছিল। এয়ার টিকিটের ব্যাপারগুলো পারমিতাই দেখাশোনা করে। রাহুল তার সঙ্গে দেখা করে সমস্যাটা জানাতেই 8 ঘন্টার ভেতর সেসব ঠিক করে দেয়। রাহুল যে তাকে দেখে মুগ্ধ হয়েছে
সেটা প্রথম আলাপের দিনই টের পেয়েছিল পারমিতা। টিকিটের ঝঞ্ঝাট মিটে গেলেও তার সঙ্গে যোগাযোগ রেখে গেল রাহুল। মাঝে মাঝে তাকে ফোন করত। খুবই সাধারণ কথাবার্তা, কেমন আছেন, নিজের থেকে আমার খোঁজ নেন না, আমাকেই খবর নিতে হয়, ইত্যাদি। রাহুলের ফোন এলে গোড়ার দিকে অস্বস্তি বোধ করত পারমিতা। একটা বড় কোম্পানির সুদর্শন তরুণ অফিসার ট্রাভেল এজেন্সির কাজের বাইরে তার সম্বন্ধে একটু বেশি মাত্রায় আগ্রহী হয়ে উঠেছে, এটা ভেতরে ভেতরে তাকে আড়ষ্ট করে তুলত। ব্যক্তিগতভাবে তার খোঁজ খবর নেওয়াটা যে আদৌ শোভন নয়, তা কিন্তু কিছুতেই রাহুলকে বলতে পারত না পারমিতা। কেননা ওদের কোম্পানিকে সার্ভিস দিয়ে তাদের এজেন্সি বহু টাকা কমিশন পায়। রাহুল চটে গেলে ওরা হয়তো অন্য এজেন্টের কাছে চলে যাবে। কাজেই ভদ্রতা বজায় রেখে সংক্ষেপে তার কথার উত্তর দিত সে। 1-2 মাস এইভাবে চলার পর একদিন রাহুল ফোনে বলল, বুঝলেন ম্যাডাম, ঠিক জমছে না। বুঝতে না পেরে পারমিতা জিজ্ঞেস করেছে, কি জমছে না? এই আলাপটা 2-4 দিন পর ফোনে কয়েক মিনিটের কথাবার্তায় কি স্যাটিসফ্যাকশন হয়? পারমিতা চুপ করে থেকেছে। রাহুল গলার স্বর অনেকখানি নামিয়ে এবার বলেছে, অফিসের বাইরে কোথাও আপনার সঙ্গে কিছুক্ষণের জন্য দেখা হতে পারে না? পারমিতা চমকে উঠেছে। কেন বলুন তো? রাহুল বলেছে, ধরুন গল্প করব। পারমিতা বলতে যাচ্ছিল, কলকাতায় কয়েক লাখ সুন্দরী মেয়ে আছে, ওদের বাদ দিয়ে গল্প করার জন্য তাকেই বা বেছে নেওয়া হলো কেন? শেষ পর্যন্ত বলা আর হলো না। রাহুল এবার বলেছে, আমাকে ভদ্রলোক ভাবতে পারেন, আপনার অস্বস্তির কারণ নেই। দ্বিধান্বিত ভাবে পারমিতা বলেছে, ঠিক আছে, কোথায় দেখা হবে বলুন? আমি আপনাদের অফিস থেকে আপনাকে তুলে নেব। না, আমাদের অফিসে আসার দরকার নেই, আপনার গাড়িতেও উঠব না। তাহলে? আমাদের অফিস থেকে বিড়লা প্ল্যানেটোরিয়াম খুব কাছে, ছুটির পর আমি ওটার মেন গেটের সামনে ওয়েট করব। তবে একটা কথা। বলুন। আমি 6:30টার ভেতর বাড়ি ফিরি, আজও ফিরব। তাই হবে। সেই শুরু। তারপর অনেকবার তাদের বাইরে দেখা হয়েছে। ক্রমশ পারমিতা বুঝতে পেরেছে রাহুল খুবই ভদ্র, প্রাণবন্ত, হৃদয়বান যুবক। কোনোদিন এমন একটি কথা উচ্চারণ করেনি কিংবা ইঙ্গিত দেয়নি যা অশালীন বা নোংরা। কবে থেকে যে রাহুল সম্পর্কে সে আকর্ষণ বোধ করতে শুরু করেছে এবং কখন কিভাবে পরস্পরের অনেক কাছে এসে পড়েছে নিজেরই খেয়াল নেই পারমিতার। প্রথম দিকের সেই আড়ষ্টতা বা অস্বাচ্ছন্দ্য কোনোটাই আর ছিল না। যত দেখছিল ততই মনে হচ্ছিল রাহুল কখনো তার ক্ষতি করবে না। রাহুলের ওপর তার বিশ্বাস এবং শ্রদ্ধা এতটাই বেড়ে গিয়েছিল যে অসংকোচে মাঝে মাঝে ওর সঙ্গে কোনো রেস্তোরাঁয় গিয়ে অনেকটা সময় কাটিয়ে আসত। রাহুলের সঙ্গে রোজ দেখা হওয়া সম্ভব ছিল না, তবে প্রতিদিন ফোনে একবার কথা বলতে না পারলে মন খারাপ হয়ে যেত। পারমিতা বুঝতে পেরেছিল তার অমর্যাদা হয় এমন কিছুই করবে না রাহুল। কোনো কোনো দিন অফিস ছুটির পর ওর সঙ্গে গল্প করতে করতে দেরি হয়ে গেলে রাহুল তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যেত। পারমিতা কিন্তু তাকে ভেতরে যাওয়ার কথা বলতো না। রাজলক্ষ্মী আছেন, রুনি আছে, ওরা রাহুলের বাড়িতে আসাটা কি চোখে দেখবে সে সম্পর্কে তার প্রচণ্ড দুশ্চিন্তা এবং দ্বিধা ছিল। রাহুল এমনই ভদ্র যে একদিনও বাড়ি নিয়ে যেতে বলেনি। হয়তো ভেবেছে পারমিতার নিশ্চয়ই অসুবিধা আছে। রাহুল যে বিরাট অভিজাত বংশের ছেলে ক্রমশ জেনে গিয়েছিল পারমিতা। নিজের কথা অবশ্য কিছুই বলেনি সে। পরিচয়ের পর 5-6 মাস কেটে গেছে। তারপর একদিন বিকেলে রেস্তোরাঁয় নিরিবিলি কোণে বসে খেতে খেতে রাহুল হঠাৎ বলে উঠেছিল, বেশ কিছুদিন আমরা মিশছি, একজন আরেকজনকে এতদিনে জানা হয়ে গেছে, এবার বোধহয় আমাদের একটা ডিসিশন নেওয়া দরকার। মেলামেশা এবং গভীর বন্ধুত্ব যে অনিবার্য পরিণতির দিকে যাবে
সেটা অনেক আগেই টের পেয়েছিল পারমিতা। শুরুতেই রাহুলের মোহভঙ্গ কাটিয়ে দেওয়া উচিত ছিল তার, কিন্তু পারেনি। বুঝেছে রাহুলকে ঘিরে একটা রঙিন স্বপ্নকে সেও তো কম প্রশ্রয় দেয়নি। তার গোপন লোভও কম ছিল না। তবু ওর কথাগুলো শুনতে শুনতে পারমিতা চমকে উঠেছে। মুখ নামিয়ে অনেকক্ষণ নীরবে বসে থেকেছে সে। তারপর খুব নিচু কাঁপা গলায় বলেছে, আমি তোমাকে জেনেছি ঠিকই, কিন্তু তুমি আমার কিছুই প্রায় জানো না। যেটুকু জেনেছি সেটাই যথেষ্ট, তার বেশি কিছু দরকার নেই। ডোন্ট বি ইমোশনাল রাহুল। আবেগ জিনিসটা ভালো, কিন্তু বাড়াবাড়ি রকমের হলে পরে ভীষণ দুঃখ পেতে হয়। তখন দেখবে আজ যে সম্পর্কটা রয়েছে সেটা ভেঙে চুরে দুজনের মধ্যে তিক্ততা ছাড়া আর কিছুই নেই। পারমিতার কণ্ঠস্বর এমনই ভারী, গম্ভীর এবং আবেগশূন্য যে চকিত হয়ে উঠেছিল রাহুল। তার মুখের দিকে স্থির চোখে তাকিয়ে বলেছে, এক্স্যাক্টলি তুমি কি চাইছো? পারমিতা বলেছে, কোনো কিছু গোপন না রেখে নিজের সব কিছু জানাতে। আগেই বলতে পারতাম, কিন্তু পারিনি। সেটা যেমন ছিল আমার দুর্বলতা, তেমনি অন্যায়ও। রাহুল খানিকটা নিরুপায় ভাবেই যেন বলেছে, ঠিক আছে, তোমার যখন ইচ্ছে বলো। তবে মনে মনে আমি যা ভেবে রেখেছি সেটা কোনোভাবে বদলাবে না। তার কথা যেন শুনতেই পায়নি পারমিতা। দূর মনস্করের মতো নিজেদের মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে মনতোষের সঙ্গে বিয়ে, বিবাহ বিচ্ছেদ, মা বাবার মৃত্যু, রুনিকে নিয়ে টিকে থাকার জন্য ধারাবাহিক লড়াই, একটানা প্রায় রুদ্ধশ্বাসে বলে গেছে সে। তার কথা শেষ হবার পর রেস্তোরাঁর সেই কোণাটিতে অদ্ভুত স্তব্ধতা নেমে এসেছিল। তারপর অনেকক্ষণ কেটে গেছে, কারো খেয়ালই নেই। একসময় রাহুল বলে উঠেছে, সব শুনলাম। মুখ তুলে রাহুলের দিকে তাকিয়ে দ্রুত চোখ নামিয়ে নিয়েছিল পারমিতা। কিছু বলতে চাইছিল, পারেনি। হাজারটা এলোপাথারি ঝড় টানলে যেমন হয়, তার বুকের ভেতর তাই যেন ঘটতে লাগলো। রাহুলের পর কি বলবে সেটা বোঝা বা জানাই আছে, তবু সে অপেক্ষা করতে থাকে। রাহুল বলেছে, আজকের সোসাইটিতে এমনটা ঘটতেই পারে। তুমি যে সো-কল্ড সতীসাধ্যীদের ট্র্যাডিশনের ফাঁদে পা দিয়ে একটা বাজে লোকের সঙ্গে থেকে বাকি জীবনটা নষ্ট করে দাওনি, বরং সাহস করে ডিভোর্স নিয়ে বেরিয়ে এসেছ, সেজন্যই শ্রদ্ধাই হচ্ছে। আমার দিক থেকে তোমার ব্যাপারে কোনো রকম হেজিটেশন নেই। তীব্র অসহ্য আবেগে নাকি সুখে পারমিতার সমস্ত অস্তিত্ব যেন উথল পাথাল হয়ে যাচ্ছিল। রাহুলের মতো এমন উদার, এমন সহৃদয় মানুষ আগে সে কখনো দেখেনি। কৃতজ্ঞতা, আনন্দ, সুখ এসবের মধ্যেও কিছুটা অনিশ্চয়তা ছিল না তা নয়। সে বলেছে, কিন্তু রুনি? এবার যেন একটু থমকে গেছে রাহুল। বলেছে, মনে হয় সমস্যা হবে না। তবে তবে কি? আমাদের বংশে এমন বিয়ে তো কখনো হয়নি। মা বাবাকে, বিশেষ করে মাকে বোঝাতে হবে। কিছুক্ষণ চুপচাপ। তারপর রাহুলই আবার বলেছে, সময় হয়তো লাগবে, বাট উই শ্যাল ডেফিনেটলি ওভারকাম। পারমিতা উত্তর দেয়নি। রাহুল এবার বলেছে, অনেকদিন ধরেই তোমার বাড়ি যাওয়ার ভীষণ ইচ্ছে, সাহস করে বলতে পারিনি। একদিন নিয়ে যাবে? অর্থাৎ তারা কেমন পরিবেশে থাকে সেটাও হয়তো দেখতে চেয়েছে রাহুল। পারমিতা বলেছে, আজই চলো না। সেই যে টালিগঞ্জে আসা শুরু হয়েছিল, তারপর প্রায়ই আসতো রাহুল। রুনি এমনিতে গায়ে পড়া মিশুকে মেয়ে, যেমন আদুরে তেমনি হাসি খুশি। মায়ের সবটুকু সৌন্দর্য নিংড়ে নিয়ে সে অলৌকিক ফুলের মতো হয়ে উঠেছে। তাকে ভালো না লেগে পারা যায় না। প্রথম দিনই রাহুলের সঙ্গে তার দারুণ বন্ধুত্ব হয়ে গেল। শুধু রুনি না, রাহুলের মার্জিত মধুর ব্যবহারে রাজলক্ষ্মীও মুগ্ধ হলেন। বার কয়েক যাতায়াতের পর একদিন রাজলক্ষ্মী বলেছিলেন, ছেলেটা খুব ভালো রে, ও কেন আসে বুঝতে পারি।
মুখ লাল হয়ে উঠেছিল পারমিতার। সে পিসির দিকে তাকাতে পারেনি। বিব্রতভাবে লাজুক কিশোরীর মতো হাতের নখ খুঁটে যাচ্ছিল। রাজলক্ষ্মী পারমিতার পাশে বসে সস্নেহে তার পিঠে হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করেছেন, রাহুল কি তোকে কিছু বলেছে? মাথা হেলিয়ে অস্ফুট গলায় পারমিতা বলেছে, হ্যাঁ। রাহুল কি বলে থাকতে পারে সেটা রাজলক্ষ্মী যেন জানেন। বলেছিলেন, তাহলে আর আপত্তি করিস না। পারমিতা চুপ। রাজলক্ষ্মী বলেছেন, কি বা বয়স তোর, সামনে বিরাট ভবিষ্যৎ পড়ে রয়েছে, এইভাবে তো চিরকাল থাকতে পারে না, তুই রাজি হয়ে যা মা। দ্বিধান্বিতভাবে পারমিতা বলেছে, আমি রুনির কথাই ভাবছি পিসি। রাহুল যদি তোকে মেনে নিতে পারে, রুনিকেও পারবে। এরপর রাহুলের সঙ্গে যতবারই দেখা হয়েছে পারমিতা জিজ্ঞেস করেছে, মাকে আমাদের কথা বলেছ? রাহুল বিব্রতভাবে বলেছে, এখনো বলিনি, মানে তেমন সুযোগ পাচ্ছি না। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন রাহুল এসে বলেছিল, মায়ের সঙ্গে আমার কথা হয়েছে। পারমিতার চোখে মুখে উৎকণ্ঠা ফুটে উঠেছিল। সে জিজ্ঞেস করেছে, আমি ডিভোর্সি, আমার যে একটা মেয়ে আছে এসব জানিয়েছ তো? হ্যাঁ। কিছু গোপন করনি? অল্প হেসে রাহুল বলেছে, গোপন করে লাভ আছে, ধরা তো পড়তেই হবে। তাছাড়া আমরা অন্যায় কিছু করছি না। পারমিতা আবারও চুপ করে থেকেছে। রাহুল থামেনি। মা তোমাকে দেখতে চেয়েছে। পারমিতা চমকে উঠেছে। আমাকে? পরক্ষণে মনে হয়েছে, ছেলে কাকে পুত্রবধূ করে ঘরে আনতে চাইছে তাকে দেখতে চাওয়া তো স্বাভাবিক। রাহুল বলেছে, হ্যাঁ। কবে যেতে পারবে বলো? যেতে যখন হবেই তখন আর দেরি করে কি হবে? পারমিতা বলেছে, তুমি যেদিন বলবে। রাহুল আজকের দিনটা ঠিক করেছিল। কতক্ষণ মারুতি অমনির জানলার বাইরে তাকিয়েছিল খেয়াল নেই পারমিতার। কখন যে গাড়িটা তাদের টালিগঞ্জের বাড়ির সামনে এসে ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে পড়েছে সেটাও লক্ষ্য করেনি। রাহুল আস্তে ডাকল, পারমিতা। আশ্চর্য কোনো টাইম মেশিনে করে অতীতে চলে গিয়েছিল পারমিতা। আবার সে এই সময় ফিরে এলো। ধীরে ধীরে গাড়ি থেকে নেমে কলিং বেল বাজাতে রাজলক্ষ্মী দরজা খুলে দিলেন। পারমিতা ক্লান্ত পায়ে ভেতরে ঢুকতেই রুনি এসে তার কোলে ঝাঁপিয়ে পড়ল। তাকে জড়িয়ে ধরে একটা সোফায় বসে পড়ল সে। রাহুলও সঙ্গে সঙ্গে এসেছিল, সে কিন্তু বসল না। পারমিতার প্রতিক্রিয়া লক্ষ্য করতে করতে বলল, অত ভেঙে পড়ো না, একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। পারমিতা কিছু বলল না। রাহুল এবার বলল, আমি আজ যাই, কাল আবার আসব। রাহুল চলে যাবার পর রুনি জিজ্ঞাসা করল, মা, রাহুল আঙ্কেলদের বাড়িটা খুব সুন্দর, তাই না? আজ যে পারমিতা রাহুলদের বাড়ি গিয়েছিল সেটা সে জানে। অন্যমনস্কের মতো পারমিতা সাড়া দিল, রাহুল আঙ্কেল বলেছিল ওদের ছাদে অনেক পাখি, হরিণ আর খরগোশ আছে, দেখেছ? পারমিতা উত্তর দিল, না। একধারে নিঃশব্দে দাঁড়িয়ে ব্যগ্রভাবে তাকে দেখছিলেন রাজলক্ষ্মী। আজ বিকেলের দিকে পারমিতা যখন রাহুলের সঙ্গে বেরোলো তখন থেকেই তিনি উদ্গ্রীব হয়ে আছেন। বললেন, ও বাড়িতে কি হলো রে? চাপা উদ্বেগ আর উত্তেজনায় তার গলা যেন কেঁপে গেল। স্বর্ণলতার সঙ্গে যা যা কথা হয়েছে সব জানিয়ে পারমিতা বলল, আমি কি যে করব বুঝতে পারছি না। অসীম নৈরাশ্যে তার কণ্ঠস্বর বুঝে যায়। বিহলের মতো তাকিয়ে থাকেন রাজলক্ষ্মী। এ এমন কঠিন সমস্যা কি যে বলবেন ভেবে পেলেন না। প্রচণ্ড অস্থিরতা পারমিতাকে যেন ক্রমশ বিধ্বস্ত করে ফেলতে লাগলো। তারই মধ্যে কোনো রকমে খাওয়া চুকিয়ে মেয়েকে নিয়ে শুয়ে পড়ল সে, কিন্তু ঘুম এলো না। বারবার রুনির দিকে ফিরে তার গায়ে মাথায় হাত বুলোতে বুলোতে ভাবল, স্বর্ণলতার শর্ত অনুযায়ী এই মেয়েটাকে ছেড়ে সে থাকবে কি করে, কোথায় বা তাকে রাখবে। পরদিন অফিসে গেল না পারমিতা। সমস্ত রাত ঘুম হয়নি। চোখ জ্বালা জ্বালা করছিল। সারা শরীর জুড়ে গভীর অবসাদ। সে টের পাচ্ছিল
ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সন্ধ্যের দিকে রাহুল এলো, বলল, বিকেলে তোমাদের অফিসে ফোন করেছিলাম, তোমার বন্ধু রোহিণী বলল তুমি যাওনি। কি ব্যাপার, শরীর খারাপ নাকি? পারমিতা বলল, না তেমন কিছু নয়, বসো। রাহুলকে দেখে রুনি তার কাছে চলে এসেছিল। পারমিতা তাকে বুঝিয়ে সুঝিয়ে অন্য ঘরে রাজলক্ষ্মীর কাছে পাঠিয়ে দিল। রাহুল বেশ অবাক হয়ে গিয়েছিল। জিজ্ঞাসা করল, কি হলো রুনিকে? তাকে থামিয়ে দিয়ে পারমিতা বলল, তোমার সঙ্গে আমার আর্জেন্ট কিছু কথা আছে, রুনির এখানে থাকাটা ঠিক হবে না। উৎসুক সুরে রাহুল জিজ্ঞাসা করল, কি কথা? পারমিতা কিছুক্ষণ ভেবে বলল, তোমার মা কাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন তোমাদের বাড়িতে রুনির জায়গা হবে না। রাহুল ভীষণ অস্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলো। কিছু বলতে গিয়েও চুপ করে গেল সে। পারমিতা তার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করল, তোমার লাইফে আমার কতটা প্রয়োজন? রাহুল হকচকিয়ে যায়। এতদিন পর এরকম আননেসেসারি কথার কোনো মানে হয়? হয়। কি রকম? উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল পারমিতা। জানতে চাইছি, আমার জন্য তুমি কত দূর যেতে পারো? হেসে হেসে রাহুল বলল, সে তো তুমি জানোই। তার দিকে ঝুঁকে তীব্র গলায় পারমিতা বলল, তোমার মা বলেছিলেন রুনিকে ওই বাড়িতে নিয়ে গেলে তোমার সঙ্গে ওদের কোনো সম্পর্ক থাকবে না। তুমি রুনি আর আমার জন্যে বাড়ি থেকে চলে আসতে পারো? মা বাবাকে ছেড়ে? হ্যাঁ, কেননা রুনি না কাছে থাকলে আমি মরে যাব। অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইল রাহুল। তারপর শ্বাস টানা গলায় বলল, আমাকে কয়েকদিন ভাবতে দাও। মানে? পারমিতা উত্তর দিল না। রাহুলের আরেকটা দিক কালই স্পষ্ট হয়ে উঠেছিল। স্বর্ণলতার মুখের ওপর জোর দিয়ে সে বলতে পারেনি পারমিতার সঙ্গে রুনিকেও মুখার্জি ভিলায় নিয়ে আসবে। সে ভীরু, দুর্বল, দ্বিধান্বিত। সারা জীবন ভাবলেও রুনির সম্বন্ধে তার পক্ষে সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। বাড়ি থেকে বেরিয়ে আসার মতো দুঃসাহস তার নেই। আজ সামনাসামনি বলা যাবে না, কাল চিঠি লিখে পারমিতা জানিয়ে দেবে। তার এবং রুনির সম্বন্ধে আর ভাবার প্রয়োজন নেই রাহুলের। নমস্কার।